মোহনবাগান কি আবারও সেম ভুল করছে? হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করে দেবো মোহনবাগান কি আবার সেম ভুল করছে, যার জন্য আইএফএ শিল্ডেও মোহনবাগানের খারাপ ফলাফল হতে পারে এবং ইন্ডিয়ান ফুটবল টিমও তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে, সেটাও জেনে নেবো কবে কখন কোথায় ম্যাচগুলি হতে চলেছে। তো আজকে এইসব নিয়ে আলোচনা করে নেবো। প্রথমেই আসা যাক মোহনবাগানের টপিকে। লাস্ট আর 3 দিন বাকি আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ, আর মোহনবাগান আজ থেকে প্র্যাকটিস শুরু করছে। যেখানে আমরা অলরেডি দেখে নিয়েছি আমাদের বেশিরভাগ প্লেয়ারই 90 মিনিট খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নয়। তার মধ্যে পুজোর একটা ভ্যাকেশন গেছে, সেটা আমরা সকলে দেখেছি। এই টিম ইরানে খেলতে যায়নি, তার বদলে সবাই বিদেশে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। কিন্তু প্লেয়ারদের মধ্যে তার কোনো হেলদোলই নেই। আর 3 দিন পর ম্যাচ, 6 তারিখ, আজকে থেকে তারা প্র্যাকটিস শুরু করছে। তাও এই প্র্যাকটিস জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন, এই দুটো প্লেয়ার যাদেরকে হয়তো সবথেকে বেশি দরকার স্ট্রাইকিং পজিশনে, তারাই আজকে আনঅ্যাভেলেবেল। তারা হয়তো কাল থেকে যোগ দিতে পারে। হ্যাঁ, আমি মানছি বিদেশিদের মধ্যে সবথেকে ভালো ফিটনেস কামিংসেরই ছিল, কিন্তু কামিংসও রিসেন্টলি ভ্যাকেশন থেকে আসছে। তো আবার কি সেম আগের ফিটনেসে ফিরতে পারবে? আর অন্য প্লেয়ারদের ফিটনেসের কথা তো আমি ছেড়েই দিলাম। সেখানে আমি আমাদের রাইভাল ক্লাব ইস্টবেঙ্গলের কথা যদি বলি, অস্কার ব্রুজন 2 তারিখ থেকেই প্র্যাকটিস শুরু করার কথা বলেছিল এবং তারা 2 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করছে। তো আমরা প্রথম থেকেই দেখেছি মোহনবাগান কতটা এই বিষয়ে ডিসিপ্লিন নয়, যেখানে ইস্টবেঙ্গল প্রথম থেকে ডিসিপ্লিন, যে কারণে আমাদের এই সিজনটা এতটা খারাপ যাচ্ছে। এই দোষটা আমি বিশেষ করে বলবো ম্যানেজমেন্ট, এবং তার থেকে বড় দোষ দেবো আমি মলিনাকে। কারণ একটা কোচই ঠিক করে কখন টিম প্র্যাকটিস করবে, কোথায় প্র্যাকটিস করবে, কীভাবে প্র্যাকটিস করবে। আর আমরা লাস্ট যে দুটো ম্যাচ হেরেছিলাম, সেই দুটো ম্যাচে আমরা স্পষ্ট বুঝতে পেরেছিলাম আমাদের ফিটনেসটা কোন লেভেলে আছে। ফিটনেসের জন্যই প্লেয়াররা মাঠে দৌড়াতে পর্যন্ত পারছিল না। সেখানে হয়তো আইএফএসএলের প্রথম দুটো ম্যাচ আই লিগের টিমের সাথে, সেই ম্যাচগুলো হয়তো আমরা জিতে যাব, কিন্তু অ্যাকচুয়ালি কি সেই জেতাটা আদৌ লাভের লাভ কিছু হবে? ফাইনালে তো ডার্বি হতে চলেছে, যা বোঝা যাচ্ছে এখান থেকে। আর এখন অবধি যা পাল্লা রিসেন্ট টাইমের ফর্ম হিসেবে বিচার করবেন, ইস্টবেঙ্গল আমাদের থেকে অনেক এগিয়ে আছে। সত্যিই বুঝতে পারছি না দলটা কোন দিকে আছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন। এবার একটা কথা বলে দিই, আইএফএ শিল্ডের ম্যাচগুলো অবশ্যই হতে চলেছে দুপুর 3টে থেকে, যেখানে মোহনবাগানের ম্যাচগুলি অবশ্যই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। অন্যদিকে ইস্টবেঙ্গলের ম্যাচগুলি কল্যাণী স্টেডিয়ামে হতে পারে। প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল আছে কল্যাণী স্টেডিয়ামে, মোহনবাগানের দুটি ম্যাচ আছে কিশোর ভারতী স্টেডিয়ামে, এবং যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি হয় সেক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামে খেলাটা হলে হতে পারে। এখনও অব্দি যে চান্স আছে। এবং আইএফএ শিল্ডের সমস্ত ম্যাচে আমরা দেখতে পাবো এসএসসিএন অ্যাপে, যে অ্যাপটায় আমরা সিএফএল এর ম্যাচগুলো দেখতে পারতাম। টিভিতে তো কোথাও ব্রডকাস্ট হওয়ার চান্স নেই। যদি ফাইনাল হয় সেক্ষেত্রে হলে একটা চান্স হতে পারে। আপাতত এসএসসিএন অ্যাপেই আমরা এই খেলাগুলো দেখতে পারবো। এবার মোহনবাগানকে বাদ দিয়ে ইন্ডিয়ান ফুটবলে অন্যান্য আপডেটে আসা যায়। প্রথমেই হায়দ্রাবাদ এফসি, যারা তাদের দলটিকে শিফট করে নিয়ে যাচ্ছে দিল্লিতে, এবং তাদের দলটা নতুন নাম হচ্ছে স্পোর্টিং ক্লাব অফ দিল্লি। যেটা অনেকদিন থেকে রুমার হচ্ছিল, সেটাই এখন হচ্ছে। পারজিন্দালরা যেহেতু হায়দ্রাবাদকে তখন কিনেছিল, তখন থেকেই তারা দিল্লিতে নিয়ে যেতে চাইছিল, এবং দিল্লিতেই এখন পুরোপুরিভাবে ক্লাবটা চলে গেল। এবার যদি ইন্ডিয়ান ফুটবলের আপডেটে আসা যায়, তো ইন্ডিয়ান ফুটবল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের 4টি ম্যাচ খেলতে চলেছে এই রিসেন্ট 2 মাসের মধ্যে, এবং এই 4টি ম্যাচই হতে চলেছে সবথেকে বেশি ভাইটাল। কারণ ইন্ডিয়া এই 4টির মধ্যে একটি ম্যাচেও হারতে পারবে না। ইন্ডিয়া চাই এই 4টি ম্যাচে মিনিমাম 10 পয়েন্ট, অর্থাৎ 3টে জিত এবং 1টি ড্র। কোনো ম্যাচ ইন্ডিয়া হারতে পারবে না। যেখানে অক্টোবরের 9 তারিখ এবং অক্টোবরের 14 তারিখ ইন্ডিয়া খেলতে চলেছে সিঙ্গাপুরের সাথে। এখন বলে দিই, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেল 7:30 থেকে, এবং প্রথম ম্যাচটা যেটি সিঙ্গাপুরে ঘরের মাঠে আছে, সেই ম্যাচটি আমরা একমাত্র দেখতে পাবো ফ্যানকোড অ্যাপে। এবং দ্বিতীয় ম্যাচটি অক্টোবরের 14 তারিখ, যেটা ইন্ডিয়ার ঘরের মাঠে আছে, সেই ম্যাচটা আমরা দেখতে পাবো জিও হটস্টার এবং স্টার স্পোর্টস 3-তে। অর্থাৎ সেকেন্ড ম্যাচটা আমরা টিভিতেও দেখতে পারবো। অন্যদিকে এই ম্যাচগুলির জন্য খালিদ জামিল 23 জনের একটি স্কোয়াড লাইন আপ নামিয়েছে, যে স্কোয়াড লাইন আপটা আমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। বেশ ভালো একটি স্কোয়াড লাইন আপ নামিয়েছে খালিদ জামিল। কাফা নেশনস কাপে অত ভালো একটা ফলাফলের পর আমরা এখন আশা করতেই পারি খালিদ জামিলের থেকে, অন্তত খালিদ জামিল একটি ভালো রেজাল্ট আনার চেষ্টা করবে প্রথম দুটো ম্যাচ থেকে। এই স্কোয়াডটা থেকে সবথেকে ভালো লাগছে খালিদ জামিল এই স্কোয়াডের মধ্যে আন্ডার 20 টিমেরও বেশ কয়েকটি প্লেয়ারকে নিয়েছে, যেমন পারামবীর সিং। তার সাথে আমাদের লেজেন্ড সুনীল ছেত্রীকেও এই দলে তিনি রেখেছে। অর্থাৎ এই দলের মধ্যে আমরা জুনিয়র ও সিনিয়রের একটি কম্বিনেশন নিয়েও খেলা দেখতে পারি। মোহনবাগান থেকে 3টে প্লেয়ার আছে এই টিমে, যারা হচ্ছে দীপক নাংরি, সাহাল আব্দুল সামাদ এবং লিশান কোলাসু। আশা করবো ইন্ডিয়া একটি ভালো ফলাফল আমাদের কাছে তুলে ধরবে এবং একটি ভালো ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। এবং আজকে যদি লাস্ট ভিডিওর টপিকে আসছি, তো অবশ্যই আমরা জানি আইএসএল শুরু হতে পারে ডিসেম্বরের 15 তারিখ বা ডিসেম্বর বা জানুয়ারিতে। সেই মতো এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, আইএসএলের টেন্ডার যেটি এই অক্টোবরের 15 তারিখ লাস্ট ডেট আছে, সেটা ফাইনাল হয়ে যাওয়ার পর এআইএফ আই লিগের জন্য টেন্ডার বার করবে, এবং আই লিগও যতদূর সম্ভব ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিক থেকে অনুষ্ঠিত হতে পারে। তো এখন দেখার এটাই থাকবে আমাদের
এই টপ দুটো লিগ কবে থেকে আবার স্টার্ট হয় ও কবে থেকে আমরা আবার সেই ফুটবলের ইয়েতে আবার ফেরত যেতে পারি। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।